একদিকে হাত মেলানোর নাটক চলছে, অন্যদিকে সমুদ্রে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে হাজার হাজার সৈন্য মোতায়েন থাকছে। একদিকে চুক্তির কালি শুকোয়নি, অন্যদিকে সেই চুক্তি ছিঁড়ে ফেলার পরিকল্পনা তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব যা দেখে আপনারা নিজেরাই বুঝে যাবেন মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক কতটা কালো মেঘ জমেছে। তো চলুন শুরু করি। ধরুন আপনি কারোর সাথে একটা ব্যবসায়িক চুক্তি করবেন, হাত মেলালেন, কাগজে সই করলেন, কিন্তু সেই মানুষটার মনের ভেতরে আগে থেকে ঠিক করা আছে যে সময় মতো এই চুক্তি সে নিজে ভেঙে দেবে। তাহলে সেই চুক্তির মূল্য কতটুকু? ঠিক এই কাজটাই করেছে ওয়াশিংটন। তেহরানের সাথে যে সমঝোতা হয়েছে সেটা নিয়ে খোদ আমেরিকার নিজস্ব গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা পর্যন্ত স্বীকার করেছেন যে এই সমঝোতা কোনো আন্তরিক পদক্ষেপ নয়, এটা সময় কেনার কৌশল। পরিস্থিতি যখন অনুকূলে আসবে তখন এ কাগজ টুকরো টুকরো করে ছেড়ে ফেলা হবে, আর তখনই আসল ধাক্কাটা আসবে। এখন প্রশ্ন হলো, তেহরান কি এটা বোঝে না? নিশ্চয়ই বোঝে, কিন্তু কূটনীতির মাঠে কখনো কখনো জেনে শুনেও কিছু পদক্ষেপ নিতে হয়, কারণ বিশ্ব জনমত, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত হিসাব এসব মিলিয়ে একটা দেশকে অনেক সময় এমন রাস্তায় হাঁটতে হয় যেখানে সে নিজেও জানে রাস্তাটা বিশ্বাসযোগ্য নয়। এবার আসি ইসরায়েলের প্রসঙ্গে। তেল আবিব এই মুহূর্তে এমন আচরণ করছে যেন কোনো বাচ্চার হাত থেকে খেলনা কেড়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটন যখন লেবাননকে এই সমঝোতার ছাতার নিচে নিয়ে এসেছে তখন থেকে ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে এমন সব কথা বলছেন যা আগে কল্পনাও করা যেত না। ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ ব্যক্তিত্ব খোলাখুলি ঘোষণা দিয়েছেন যে তাদের এককভাবে তেহরানে আঘাত হানার সক্ষমতা আছে এবং এজন্য তাদের কারো সাহায্যের দরকার নেই। কিন্তু একটু থামুন, একটু পেছনে ফিরে তাকান। মাত্র কিছুদিন আগে যখন তেহরান সর্বোচ্চ নেতৃত্বের উপর আঘাত আনা হলো তখনও তো এই একই আত্মবিশ্বাস ছিল। ফলাফল কি হলো? মাত্র 41 দিনের মাথায় পুরো হিসাব উল্টে গেল। তেহরানের জবাব এতটাই শক্তিশালী ছিল যে তেল আবিবের সমস্ত গর্ব মাটিতে মিশে গেল। ইতিহাস সাক্ষী যারা শুধু গলার জোরে যুদ্ধ জেতার স্বপ্ন দেখে তাদের পতন সবচেয়ে নাটকীয় হয়। কিন্তু এখানেই আসল চিন্তার জায়গা। ইসরায়েল যখন এভাবে মরিয়া হয়ে উঠেছে তখন তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একটা কোণঠাসা জন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। ইসরায়েল এই মুহূর্তে ঠিক সেই জায়গায় আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয়টিতে আসি। তেহরানে এই মুহূর্তে সর্বোচ্চ নেতার শেষকৃত্যের প্রস্তুতি চলছে। এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটা হতে যাচ্ছে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম। খবর আসছে এই শেষকৃত্যের শোভাযাত্রা শুধু তেহরানে সীমাবদ্ধ থাকবে না, ইরানের একাধিক শহর হয়ে তা ইরাকের পবিত্র ভূমি কারবালা পর্যন্ত যাবে। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বাগদাদে পৌঁছেছেন এবং ইরাকের সর্বোচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। এখন চিন্তার জায়গা হলো, যত বড় জমায়েত নিরাপত্তা ঝুঁকিও তত বেশি। আর ইসরায়েলের ট্র্যাক রেকর্ড আমরা সবাই জানি। যে শক্তি শান্তির সময় আঘাত করতে পিছপা হয় না তাকে এত বড় একটা সুযোগ দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ তা বলে রাখার অপেক্ষা রাখে না। তেহরানকে এই মুহূর্তে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, প্রতিটি বর্গমিটার নজরদারির আওতায় আনতে হবে, কারণ শত্রু সবসময় সেই মুহূর্তে আঘাত করে যখন আপনি আবেগে ডুবে থাকেন। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। বিশ্বের তেল সরবরাহের একটা বিশাল অংশ এই সরু পথ দিয়ে চলাচল করে। আর এই মুহূর্তে এই জলপথে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। জাহাজ চলাচল কমে গেছে। কাতার নিজে সামুদ্রিক নোটিশ জারি করে জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই রুটে চলাচল ঝুঁকিপূর্ণ। এদিকে ফ্রান্স হঠাৎ করে ঘোষণা দিয়ে বসলো যে তারা হরমুজ প্রণালীতে গিয়ে মাইন পরিষ্কার করবে। এই ঘোষণা শুনে তেহরান তাৎক্ষণিকভাবে কড়া ভাষায় জবাব দিয়েছে। চুক্তিতে স্পষ্ট লেখা আছে এই সমুদ্রপথের যে কোনো মাইন শুধুমাত্র তেহরানের তত্ত্বাবধানেই সরানো হবে। তৃতীয় কোনো পক্ষের নাক গলানোর অধিকার নেই। ফ্রান্সের এই তড়িঘড়ি উদ্যোগ কি সত্যি শান্তির জন্য নাকি এর পেছনে অন্য কোনো মতলব কাজ করছে? আপনারাই বিচার করুন। কাতারের শাসক সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি তেহরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছেন। প্রতিবেশী হিসেবে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কথাগুলো শুনতে চমৎকার, কিন্তু এখানেই গলতটা লুকিয়ে আছে। যে কাতারের মাটিতে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি আছে, যেখানে ঠিক এই মুহূর্তে তেহরান বিরোধী 20টি সামরিক ট্যাঙ্কার মোতায়েন রয়েছে, সেই কাতারের মুখে শান্তির বলে কতটুকু বিশ্বাসযোগ্য? একই মুদ্রার দুই পিঠ দেখুন। একদিকে কূটনৈতিক হাসি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এটা কি আসলেই আন্তরিকতা নাকি জাল বিছানোর কৌশল? একই কথা বাহরাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। বাহরাইনের মাটি ব্যবহার করে ইতিমধ্যে তেহরানের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান পরিচালিত হয়েছে। তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে বাহরাইনকে সতর্ক করেছে যে তাদের লাল রেখা অতিক্রম না করতে। এই কঠোর বার্তা প্রমাণ করে যে তেহরান আর ধৈর্যের পরীক্ষা দিতে রাজি নয়। ওয়াশিংটনের বর্তমান প্রশাসন বিশ্ব জ্বালানি বাজারে তেলের দাম কমার কৃতিত্ব নিজের কাঁধে নিচ্ছে, কিন্তু এই দাবিটা এতটাই হাস্যকর যে
বিশ্লেষকরা পর্যন্ত মুখ টিপে হাসছেন। কারণটা খুব সহজ, তেলের দাম বাড়ল কেন? কারণ তেহরানে আক্রমণ চালানো হলো, সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করা হলো, গোটা অঞ্চলে যুদ্ধের দামামায় কেঁপে উঠল। স্বাভাবিকভাবেই তেলের দাম আকাশ ছুঁল। এখন যুদ্ধবিরতি হয়েছে, দাম কমেছে, এটা তো প্রাকৃতিক নিয়ম। আগুন নেভালে তাপ কমবে, কিন্তু যিনি নিজেই আগুন জ্বালিয়েছিলেন তিনি এখন আগুন নেভানোর কৃতিত্ব দাবি করছেন। এটা রাজনৈতিক চালাকি ছাড়া অন্য কিছুই নয়। এদিকে একটা নতুন ফ্রন্ট খুলে গেছে, যেটা অনেকেই খেয়াল করছেন না। ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ নিজেরাই স্বীকার করেছে যে তেহরানের পক্ষ থেকে তাদের অবকাঠামোর উপর ডিজিটাল আক্রমণ আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। এটা প্রমাণ করে যে যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র আর ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, কিবোর্ড আর কোডের ময়দানেও একটা নিঃশব্দ লড়াই চলছে। তেহরান তাদের সর্বোচ্চ নেতার শেষকৃত্যে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, কারণ নয়াদিল্লির অবস্থান এই পুরো সংকটে ছিল সম্পূর্ণ একতরফা। তারা ওয়াশিংটনের পাশে দাঁড়িয়েছে, তেল আবিবকে মিত্র হিসেবে বুকে জড়িয়ে ধরেছে। এমনকি তেহরানের সর্বোচ্চ নেতৃত্বের ওপর আঘাতের পরও নয়াদিল্লি থেকে কোনো শোক বার্তা বা নিন্দা আসেনি। তা সত্ত্বেও তেহরান তাদের আমন্ত্রণ জানিয়ে বড়ত্ব দেখিয়েছে। তাকে কেউ কেউ কূটনৈতিক পরিপক্কতা বলছে, আবার কেউ কেউ অপ্রয়োজনীয় নমনীয়তা বলছেন। সময় বলে দেবে কোনটা সঠিক। আর শেষে আসি সেই চিরাচরিত বেদনার কথায়। গাজায় আবারও বোমা পড়েছে, মাত্র কয়েক ঘন্টায় 8 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এই খবর এখন আর কারো চোখের পানি আনে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৃত্যু একটা পরিসংখ্যানে পরিণত হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যেসব আরব রাষ্ট্র ভৌগোলিকভাবে, ভাষাগতভাবে এবং ধর্মীয়ভাবে ফিলিস্তিনের সবচেয়ে কাছের, তারাই সবচেয়ে নীরব। লেবানন জ্বলছে, পশ্চিম তীরে দখলদারিত্ব চলছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা লঙ্ঘিত হচ্ছে, কিন্তু আরব রাজধানীগুলো থেকে শুধু নিস্তব্ধতা ভেসে আসছে। অথচ আমরা ব্যস্ত আছি নিজেদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে। শিয়া সুন্নি তর্কে আমরা এতটাই মগ্ন যে আসল শত্রু আমাদের ঘরের দরজায় এসে পৌঁছে গেছে, আমরা টেরও পাচ্ছি না। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য নয়, এটা বাস্তব, এবং বাস্তবতা প্রতিটি মুসলমানকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। চুক্তি হোক বা ভাঙুক, বোমা পড়ুক বা বিরতি আসুক, একটা কথা মনে রাখতে হবে, যতদিন আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হব ততদিন আমাদের ভাগ্য অন্যরা লিখবে। আর অন্যরা যখন আমাদের ভাগ্য লেখে, তখন সেখানে আমাদের কান্না ছাড়া আর কিছুই থাকে না। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সচেতনতা ছড়িয়ে পড়ে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পৌঁছায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।